আচ্ছা, আমরা এর আগের দিন পরিফেরা পর্বগুলো সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জেনেছিলাম এবং প্রাণী জগতের প্রধান পর্বসমূহগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। শুধুমাত্র এদের নামগুলো বলেছিলাম এবং আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রাণী জগতের এই শ্রেণীবিন্যাসের একটা ফরম্যাট। অর্থাৎ কিভাবে আমরা শ্রেণীবিন্যাসের শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ প্রত্যেকটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সহজে লিখতে পারবো এ সম্পর্কিত একটা ফরম্যাট আমরা শিখেছিলাম। আম এখন সেই ফরম্যাটটা আমরা একটু বলার চেষ্টা করি। ফরম্যাটটা ছিল এরকম, শ্রেণীবিন্যাসের যতগুলো ভিত্তি ছিল ১ম দিক দিয়ে, শ্রেণীবিন্যাসের ১ম যে ভিত্তিটা ছিল সেটা ছিল আমাদের সংগঠন মাত্রা, ২য় ছিল ভ্রূণ স্তর, ৩য় প্রতিসাম্যতা, ৪র্থ আমাদের সিলোম। এই ৪ টা ভিত্তি নিয়ে আমরা বলেছিলাম। এরপরে বলেছিলাম আমরা সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র বলতে আমরা সাধারণত রক্ত সংবহনতন্ত্রকে বুঝি। অর্থাৎ যে তন্ত্রটা সারা দেহে সংবহনের কাজ করে। সংবহন মানে হচ্ছে এক ধরনের পরিবহন। সেটা খাদ্য, পানি এগুলো যে পথে পরিবাহিত হয়, এই পথটাকে আমরা বলি সংবহন তন্ত্রের যে পথ, সেই পথটা হলো এটা। কাজেই সংবহন তন্ত্রের মধ্যে পড়বে আ এই রক্ত সংবহন তন্ত্রটাই। এছাড়া আমরা আরো ৩ টা তন্ত্র সম্পর্কে বলতে বলেছিলাম। অর্থাৎ রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র এবং শ্বসন। সবশেষে আমরা বলেছিলাম কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে অথবা এটাকে তোমরা বলতে পারো অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা যে কথাগুলো বলেছি এই কথাগুলাই ঠিক আমাদের সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো বিশেষ বৈশিষ্ট্যের পরে আমরা লিখব এর লার্ভা দশা এবং লিখব এক্সাম্পল। এই এতটুকু পর্যন্ত ফরম্যাটে সাজাতে পারলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ঠিক স্ক্রিনের পাশেই দেখতে পাচ্ছি যেগুলো বললাম। ১ম এ গিয়ে ৪ টা ভিত্তি বলবো। তারপরে গিয়ে সংবহনতন্ত্র বলবো। নেক্সট ৩ টা তন্ত্রের কথা বলবো। এরপরে ওই পর্বের কিছু বিশেষ বৈশিষ্ট্য অথবা অন্য বৈশিষ্ট্যের কথা বলবো। আর সবশেষে আমরা লার্ভা দশা এবং উদাহরণের মাধ্যমে শেষ করব। আচ্ছা, তো আমরা এই ফরম্যাট ধরেই আগাচ্ছি। আমরা এখন পরিফেরা পর্ব সম্পর্কে যদি আমরা বলি, পরিফেরা পর্ব। পরিফেরা পর্বের একেবারে ১ম যে ভিত্তিটা বলেছিলাম আমরা, সেই ভিত্তিটার জন্যে পরিফেরা পর্বের কি আসে? ১ম ভিত্তিটা ছিল সংগঠন। তো পরিফেরা যেহেতু ১ম পর্ব, কাজেই এটা শুধুমাত্র কোষীয় মাত্রার হবে। আমরা সংগঠন মাত্রার ৪ টা ভাগের কথা বলেছিলাম। কোষীয় মাত্রা, কোষ টিস্যু মাত্রা, মানে কোষগুলো একত্রিত হয়ে টিস্যু, তারপরে টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গ তন্ত্র মাত্রা। এই ৪ টা ছিল। আচ্ছা, যেহেতু পরিফেরা নিচের দিকে কাজেই ওর দেহে শুধু কোষ রয়েছে এবং এই কোষগুলো বহুকোষী, অনেকগুলো কোষ থাকে কিন্তু তারপরেও এটা সুবিন্যস্ত হয়ে টিস্যু তন্ত্র তৈরি করতে পারেনি। কাজেই আমরা পরিফেরার ক্ষেত্রে এরা বলব এরা শুধুমাত্র কোষীয় মাত্রার। ঠিক আছে? আচ্ছা। ২য় যে কথাটা সেটা ছিল কি আমাদের ভ্রূণ স্তর। পরিফেরাতে যেহেতু কোষীয় মাত্রার, কাজেই এদের ভ্রূণ স্তরের প্রশ্ন আসবে না। কারণ ভ্রূণ স্তর আসতে হলে এখানে কোষগুলোকে সুবিন্যস্ত হয়ে একটা টিস্যু তৈরি করতে হবে। কাজেই এদের ক্ষেত্রে আমরা এই ভ্রূণ স্তর বলতে পারতেছি না। শুধুমাত্র একটা বললাম, এরা কোষীয় মাত্রা। আর ভ্রূণ স্তর নেই। আচ্ছা, মানে ভ্রূণ স্তর সম্পর্কে আমরা কিছু তথ্য জানি না। পরের কথা গিয়ে এদের প্রতিসাম্যতা। হ্যাঁ, পরিফেরা পর্বের প্রাণীরা অপ্রতিসাম্যতা দেখা যায়। মানে এখানে প্রতিসাম্যতাটা খাটবে। তবে সেই প্রতিসাম্যতাটা কিরকম? মানে এদেরকে কোনো ভাবে ভাগ করা যায় না। ২ টো ভাগ সমান ভাগে ভাগ করা যায় না। কাজেই এরা অপ্রতিসাম্যতা দেখায়। পরের কথা সিলোম আছে কি নেই? পরিফেরা পর্বের ক্ষেত্রে আমরা সিলোম পাবো না। কারণ সিলোম থাকতে হলে তাদের কোষগুলোকে অবশ্যই সুবিন্যস্ত হতে হবে। কাজেই এদের সিলোম নেই। এরপরে আমরা আসি এদের সংবহন তন্ত্রের ক্ষেত্রে। আচ্ছা, সংবহন তন্ত্রের ক্ষেত্রে আমরা রক্ত সংবহন তন্ত্রের কথা বলেছিলাম। কিন্তু ভালো করে শোনো, পরিফেরা পর্বের ক্ষেত্রে আমাদের রক্ত সংবহন তন্ত্র নেই। তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র রয়েছে। সেই নালীতন্ত্র যেটা আমরা ক্যানাল সিস্টেম নামে বলি। সেই নালীতন্ত্রটা এর দেহে থাকে। এবং এই নালীতন্ত্রটা করে কি, এটা কিভাবে তৈরি হয়? পরিফেরা পর্বের প্রাণীগুলোর দেহের ছিদ্র থাকে। এই ছিদ্র পথে পানি এদের মধ্যে ঢুকে যায়। পরে ওই ছিদ্রগুলো দিয়ে পানি আস্তে এসে
এই নালীতন্ত্রের মধ্যে চলে আসে। এই নালীতন্ত্র হচ্ছে পানি পরিবহনের জন্য আরকি। তো এই নালীতন্ত্রের মাধ্যমে পানিটা আসে এবং একটা বড় পথে উন্মুক্ত হয়। এই বড় পথটাকে আমরা বলব হচ্ছে স্পঞ্জোসিল। পরে এই সকল পানি নালীতন্ত্রের মাধ্যমে এসে স্পঞ্জোসিলের দিকে আসে। স্পঞ্জোসিলের পানিগুলো পরে একটা বড় পথে দেহের বাইরে চলে যায়। ওই যে বড় পথ যেটাকে আমরা স্পঞ্জোসিল বললাম, এই পানিগুলো যে বড় একটা উন্মুক্ত জায়গা বা বড় একটা ছিদ্র দিয়ে বাইরে চলে যায়, ওই ছিদ্রটাকে আমরা বলি হচ্ছে অস্কুলাম। আচ্ছা, কি বলি আমরা সেটাকে? অস্কুলাম বলি। আর এদের গায়ে যে ছিদ্রগুলো থাকে, এগুলোকে বলি হচ্ছে আমরা অস্টিয়া। ঠিক আছে? আর এই ছিদ্রগুলোকে আমরা বলি পোর। পোর মানে ছিদ্র। এই অস্টিয়া থাকার কারণে মানে এই ছিদ্রগুলো থাকার কারণে আমরা এটাকে পরিফেরা নামে ডাকি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদের সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে এদের থাকবে হচ্ছে নালীতন্ত্র মানে ক্যানাল সিস্টেম। আচ্ছা, গেল। এরপরে আমরা যদি বলি বাকি ৩ টা তন্ত্রের কথা, যেমন পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র। এরা যেহেতু অনুন্নত প্রাণী ১ম পর্বের, কাজেই এদের ক্ষেত্রে এই উন্নত বৈশিষ্ট্যগুলো মানে যে তন্ত্রগুলো থাকা, এই বৈশিষ্ট্যগুলো এদের আসবে না। সুতরাং এদেরকে ৩ টা তন্ত্র আমরা পাবো না। তারপরে কেন বললাম? কারণ এই সেইম ফরম্যাট আমরা সবগুলো ক্ষেত্রে কাজে লাগাবো। যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি বলব? যেহেতু ৩ টা তন্ত্র পেলাম না কোনটাই, এরপরে আমরা যেটা বলব সেটা হচ্ছে গিয়ে আ এর বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, পরিফেরা পরে প্রাণীগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন এদের দেহ কিভাবে তৈরি হয়? এদের দেহ তৈরি হয় একটা চুনোময় কাঁটা। এই কাঁটাটাকে আমরা বলি স্পিকিউল। আচ্ছা, এই যে স্পিকিউল এটা একটা মানে চুনোময় ক্ষুদ্র কাঁটা। এটা দ্বারা এদের দেহ তৈরি হয় এবং সাথে এক ধরনের জৈব তন্তু থাকে। যে তন্তুটাকে আমরা বলি স্পঞ্জিও স্পোজিন বলি, সরি। স্পঞ্জিও সিল যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে ওদের দেহের নালীতন্ত্রের অন্তর্গত। কাঁটাটার নাম হচ্ছে স্পোজিন। স্পোজিন নামক জৈব তন্তু। আর কাঁটাটার নাম হচ্ছে স্পিকিউল। স্পাইক একটা কাঁটা বোঝায়। ঠিক আছে? স্পাইক থেকে স্পিকিউল মানে ছোট কাঁটা। মনে রাখবা যেখানে যে উল শব্দগুলো আসে, যেমন ধরো লোভ। লোভ মানে একটা খণ্ড। সেখান থেকে ছোট খণ্ড যদি হয় সেখানে বলবো লোবিউল। ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে আমরা যেখানে স্পাইক মানে কাঁটা, ছোট কাঁটা হলে স্পিকিউল। আচ্ছা, আর একটা জৈব তন্তু থাকে দেহে, সেটা কেন বলি স্পোজিন। তাহলে লাইনটা কিভাবে বলবো? লাইনটা বলবো বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে এদের দেহে স্পিকিউল নামক ক্ষুদ্র চুনোময় কাঁটা এবং স্পোজিন নামক জৈব তন্তু দ্বারা দেহ কাঠামো গঠিত হয়েছে। আচ্ছা, আর কি বিশেষ বৈশিষ্ট্য বলবো? আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এদের ক্ষেত্রে। সেটা হচ্ছে এদের দেহে এক ধরনের কোষ রয়েছে, যে কোষগুলোকে আমরা বলি কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট কোষটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত। এই ফ্লাজেলাযুক্ত কোষ এদের দেহে আ বিভিন্ন যে গহ্বরগুলো থাকে, এদের দেহের মধ্যে বিভিন্ন গহ্বর থাকে। একেকটা গহ্বর থাকে। মানে ওই যে আমরা যে বললাম নালীতন্ত্র, ওই নালীতন্ত্রগুলো সাধারণত একেকটা গহ্বর তৈরি করে। ওই গহ্বরগুলোর চারপাশে এই কোয়ানোসাইট নামক ফ্লাজেলাযুক্ত কোষগুলো দ্বারা আবরণ তৈরি হয়। মানে বলতে পারো গহ্বরগুলো এই কোষের আবরণে আবৃত। কোষটাকে বলতেছি কি আমরা? কোয়ানোসাইট। কোয়ানোসাইট নামক একটা বিশেষ কোষ যেটা ফ্লাজেলাযুক্ত, সে করে কি আবৃত করে রাখে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে কি আমাদের এই নালীতন্ত্র দিয়ে এই প্রাণীগুলো এদের জীবনের যে কাজগুলো সেটা চালিয়ে নেয়। যেমন একটা প্রাণীর জীবনের জন্য কি দরকার? খাদ্য দরকার, অক্সিজেন দরকার। কারণ খাবার যেটা নিবে সেই খাবারকে কাজে লাগানোর জন্য অক্সিজেন লাগে। পরবর্তীতে এই প্রাণীর বংশবৃদ্ধি করা লাগবে। কারণ তা নাহলে তার বংশধারা টিকবে না। সেই বংশধারা টেকানোর জন্য যে শুক্রাণু দরকার, সেই শুক্রাণু এই পথের মধ্য দিয়ে যায়। অর্থাৎ ওই নালীতন্ত্রের ভেতরে পানির মাধ্যমে চলে আসে। অর্থাৎ ও খাবার, শুক্রাণু এবং হচ্ছে অক্সিজেন, এই ৩ টা জিনিসই সে পানির মাধ্যমে তার দেহের ভেতরে নিয়ে আসে। তো নিয়ে আসার জন্য একটা নালী লাগবে। সেই নালী তন্ত্রের কাজ করে থাকে এই প্রাণীর দেহে বিদ্যমান সেই বিশেষ নালীতন্ত্র। কথা বুঝতে পারছেন? আচ্ছা। এর সবশেষ আমাদের বিশেষ বৈশিষ্ট্যের পরে সবশেষ ধাপটা ছিল আমাদের লার্ভা দশা। লার্ভা দশার ক্ষেত্রে আমরা খুব ভালো করে খেয়াল রাখবো, এদের লার্ভা দশা কি থাকে? আচ্ছা, এদের আমরা ওরকমভাবে কোনো লার্ভা দশা আমরা পাই না,
তবে তোমাদের ইদানিংকালের বইয়ে হয়তো কোনো লার্ভা দশা দিতে পারে। তোমরা সেটা মনে রাখতে পারো আলাদা করে। তবে আমাদের এভাবে কোনো লার্ভা দশা আমরা মনে রাখি না। কয়েকটা প্রাণীর ক্ষেত্রে আলাদা করে মনে রাখি। তবে তোমাদের নতুন বইয়ে হয়তো লার্ভা দশা দেয়া আছে। তোমরা সেখান থেকে মনে রাখতে পারো। আচ্ছা। আরেকটা কথা, এদের প্রাণীগুলোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ যারা প্রাণী, সে পূর্ণাঙ্গ প্রাণীগুলো থাকে কি নিশ্চল। এরা করে কি কোনো একটা বস্তুর গায়ে গিয়ে লেগে যায় এবং সেখানে গিয়ে এই যে শ্যাওলার মতো বা স্পঞ্জের মতো তৈরি করে। আমরা ঠিক পাশের স্ক্রিনে দেখতে পাবো এদের ছবিগুলো। আচ্ছা। তো এখন এদের কয়েকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিবা। এক্সাম্পল কি দিবা? স্কাইফা জিলাটিনোসাম, এটা একটা বলতে পারো। স্কাইফা জিলাটিনোসাম এটা একটা স্বাদু পানির স্পঞ্জ। আচ্ছা। তারপরে সিলিওনাস সিলিয়াটা বিখ্যাত এক্সাম্পল। আচ্ছা। এরপরে আমাদের আরো কয়েকটা স্পঞ্জের আমরা নাম বলি। যেমন ধরো গোসল স্পঞ্জ বা মটকা স্পঞ্জ এরকম। তো গোসল স্পঞ্জ, মটকা স্পঞ্জের বৈজ্ঞানিক নাম তোমরা বই থেকে দেখে নিতে পারো। একেক বইয়ে একেকটা দেয়া থাকতে পারে। যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। তবে কয়েকটা এক্সাম্পল আমরা মনে রাখবো। যেমন স্পঞ্জিলা জিলাটিনোসাম, সিলিওনা সিলিয়াটা। আরো একটা মনে রাখতে পারো সেটা হচ্ছে আ যাই হোক এটা নাম রাখলে চলে যাই হোক। তারপর মনে রাখতে পারো স্পঞ্জিলা ল্যাকুস ট্যারিস। এগুলো খুব কঠিন নাম। তোমরা যে কয়টা পারো মনে রাখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা আবার ২য় পর্ব থেকে আলোচনা শুরু করব।